এখন খবর বিস্তারে। আজ মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের ঢল নামতে শুরু করেছে শিলিগুড়ির চাঁদমণি চা বাগান শিব মন্দিরে। প্রতি বছরের মতো এবছরও সকাল থেকে শিবকে তুষ্ট করতে পুজোর সামগ্রী নিয়ে হাজির পুণ্যার্থীরা। পুণ্য লাভের আশায় সপরিবারে, আবার কেউ নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে শিবের মাথায় জল ঢালতে উপস্থিত হয়েছে মন্দিরে। একই পরিস্থিতি শিলিগুড়ির বেশ কিছু শিব মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের টহলদারি রয়েছে সর্বত্র। সোমবার থেকে শুরু রাজগঞ্জের ভদ্রেশ্বর মন্দিরের শিব পুজো ও 4 দিন ব্যাপী মেলা। রবিবার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পুজো উপলক্ষে যে মেলার আয়োজন হয়েছে তার দোকানপাট ইতিমধ্যেই চলে এসেছে। আজ অধিবাসের পর সোমবার থেকে শুরু হয়েছে শিব পুজো। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার ভদ্রেশ্বরের এই পৌরাণিক মন্দিরকে ঘিরে অনেক কাহিনী প্রচলিত আছে। প্রতি বছর শিব পুজো উপলক্ষে রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা আসেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে স্নান করে এসে পুজো দেন। প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে। এই এলাকার শুধু রাজগঞ্জ বলে নয়, বিভিন্ন এলাকার মানুষ প্রতিবার এই ভদ্রেশ্বর মেলায় পরিদর্শন করতে আসে এবং করতোয়া স্নান করে। আমরা চাইব এলাকাবাসীর কাছে আবেদন করব যে এই 4 দিন ব্যাপী যে মেলাটা হবে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে যাতে মেলাটা অনুষ্ঠিত হয়, এটা আমরা কামনা করি। সোমবার ভোরবেলা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গরু পাচার করার আগেই গরু সহ 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে এদিন ভোরবেলা সীমান্ত টহল দিচ্ছিলেন বিএসএফ এর জওয়ানরা। এরপর তারা দেখতে পান যে 2জন ব্যক্তি গরু নিয়ে সীমান্ত পার করার চেষ্টা করছে। সেই সময় ধরে ফেলেন জওয়ানরা। এরপর ধৃতদের ফাঁসি দেওয়া থানার পুলিশের হাতে তুলে দেন। অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ কালাম। ধৃত 2জনই বাংলাদেশের বাসিন্দা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করে দেখছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। রবিবার ছিল রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স নিয়োগের পরীক্ষা। শিলিগুড়ির এনজিপি এলাকায় আরপিএফ এর কার্যালয়ে চলছিল নিয়োগের পরীক্ষা। সেই সময় এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় আরপিএফ এর কর্তব্যরত আধিকারিকের। সেই সময় ওই পরীক্ষার্থীর সচিত্র পরিচয় পত্র দেখতে চান কর্তব্যরত আধিকারিক। তখনই রহস্যের সমাধান হয়। দেখা যায় সৌরভ কুমার নামে এক যুবক পরীক্ষা দিতে এসেছেন সমস্ত নকল নথি বানিয়ে। তৎক্ষণাৎ রেলের আধিকারিকরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানায়। খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এসে আটক করে সৌরভ কুমারকে। এনজিপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সৌরভ কুমার মণ্ডল এর বাড়ি খাগড়িয়াতে। আরপিএফ এর পরীক্ষা দিতে এই সৌরভ কুমার আসল পরীক্ষার্থী সৌরভ কুমারের স্থানে পরীক্ষা দিতে এসেছিল বলে সন্দেহ এনজিপি থানার পুলিশের। এনজিপি থানার পুলিশ সোমবার সৌরভ কুমারকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে। এনজিপি থানার পুলিশ আসল সৌরভ কুমারকে গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুরের কমলা বাগানের বাসিন্দা মমতা সিংহ রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শ্বশুরবাড়ির লোকের বক্তব্য, হঠাৎ রবিবার রাতে পেট ব্যথা হবার পর হসপিটালে নিয়ে যাওয়ার সময় মমতা সিংহের মৃত্যু হয়। মৃত্যুর খবর বাপের বাড়িতে পাঠানোর পর সঙ্গে সঙ্গে বাপের বাড়ির লোক আসে তার মৃতদেহ দেখতে পায়। বাপের বাড়ির লোকের অভিযোগ, সুস্থ অবস্থায় থাকার পর কিভাবে তার মৃত্যু ঘটে। তাদের সন্দেহ রাতে কিছু খাইয়ে দেওয়ার ফলে মমতা সিংহের মৃত্যু ঘটেছে। পরক্ষণে ঘোষপুকুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মৃতদেহকে প্রাথমিক অবস্থায় ফাঁসি দেওয়া স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় এবং সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মমতা সিংহের জামাইবাবু সুবল সিংহের বক্তব্য, পুলিশ তদন্ত তথা পোস্টমর্টম রিপোর্ট করার পর যদি সেরকম কিছু তথ্য পাওয়া যায় তাহলে তারা মমতা সিংহের স্বামী দয়াল বর্মনের কঠোর শাস্তির দাবি চাচ্ছে। ইতিমধ্যে ঘোষপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে মৃত্যু হয়েছে মমতা সিংহের। পেটের ব্যথা বলে পেটের ব্যথা হয়ে মনে করে তো হঠাৎ মারা গেছে। মনে করে মারা দেখেছে। আমাদের এখন সন্দেহ যে মনে করে আগে আমরা ডাক্তারের কাছে যে পোস্টমর্টম করে কি হয়েছে না হয়েছে এটা রিপোর্ট চাই। আর কখন হয়েছে এটা ঘটনা হয়েছে 12টা থেকে, রাত্রি 12টা।
বাঘ সংরক্ষণের বার্তা নিয়ে ৮০,০০০ কিলোমিটার পথ ভ্রমণে বের হলেন কলকাতার সল্ট লেকের এক দম্পতি। তাদের এই যাত্রাপথে রয়েছে ১৩টি দেশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু হয়ে শেষ হবে আগামী বছর। আজ এই দম্পতি শিলিগুড়িতে এসে পৌঁছলে জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। আগামীতে তারা বক্সা টাইগার রিজার্ভ হয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেবেন। একজন হলো রথীন্দ্রনাথ দাস, অন্যজন হলো গীতাঞ্জলি দাস। দুজনের পরিচয় স্বামী স্ত্রী। তবে সম্পর্কে আগে তাদের আলাদা একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় হলো দুজনেই ভালো বন্ধু। আজ থেকে বছর দুয়েক আগে সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রথীন্দ্র ও গীতাঞ্জলির। সেখান থেকেই বন্ধুত্বের পর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্ক পূর্ণতা পায় 2017 সালের জুন মাসে দুজনের মধ্যে বিবাহের পর। সাধারণত যে কোনো দম্পতির বিয়ের পর গড়ে ওঠে এক নতুন জীবন। তবে সেই জীবনে হলো এক ছাদের তলায় দুটি মানুষ একসঙ্গে থেকে সংসার করা। তবে কলকাতার সল্টলেকের বাসিন্দা রথীন্দ্র গীতাঞ্জলির ক্ষেত্রে তা ছিল একেবারেই উল্টো। দুজনের মধ্যে ভ্রমণের ইচ্ছাটা ছিল ছোট থেকেই। তবে সেই ইচ্ছা পূর্ণতা পায় দুজনের বিয়ের পর। তাই তাদের মধ্যে বিয়ের পরই প্রথম ভ্রমণ ছিল রাজস্থান। তবে এই ভ্রমণ স্বামী স্ত্রীর হানিমুন ভ্রমণ নয়, তার থেকে একটু আলাদা রকম ভ্রমণ। এক কথায় বলা যেতে পারে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণ। এবারও ঠিক একইভাবে বার্তা নিয়ে আবারও ভ্রমণে বেরিয়েছে দাস দম্পতি। হবে এবারের বার্তা বাঘ বাঁচানো। চলতি বছরের 15 ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে। তবে এবারে যাত্রাটা আর ছোটখাটো নয়। পাহাড়, পর্বত, সমুদ্র পেরিয়ে প্রায় ৮০,০০০ কিলোমিটার পথ পরিক্রমার পরিকল্পনা হয়েছে তাদের। একই সঙ্গে যাত্রাপথে রয়েছে 13টি দেশ। সারা ভারত তো বটেই, উত্তর পশ্চিম এশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, ইন্দোনেশিয়া সহ ভিয়েতনামের মতো দেশ রয়েছে তাদের এই যাত্রাপথে। সোমবার এই দম্পতি শিলিগুড়িতে এসে পৌঁছলে তাদের সম্বর্ধনা জানানো হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে। এরপরই এই দম্পতি উত্তরবঙ্গের ডুয়ার্সের বনাঞ্চল হয়ে আসাম হয়ে মায়ানমারের দিকে রওনা দেন। তবে এই যাত্রাপথের সমস্ত জায়গাতেই মানুষকে বন্যপ্রাণ ও বাঘ রক্ষা নিয়ে সচেতন করা হবে। শুধুমাত্র জার্নি ফর টাইগারেই সীমাবদ্ধ না, আমি এর আগেও একটা জার্নি করেছিলাম যেটা আমি সিঙ্গেল করেছিলাম একা। আচ্ছা, সেটাতে আমি টোটাল কভার করেছিলাম 29টা স্টেট অ্যান্ড 5খানা ইউনিয়ন টেরিটরিজ। আচ্ছা, এবং এটা করতে গিয়ে যেটা দেখেছি যে প্রচণ্ড রকমভাবে চারিদিকে একটা রব আছে যে বাঘ বাঁচাতে হবে, হাতি বাঁচাতে হবে, গন্ডার বাঁচাতে হবে, কিন্তু এদের হ্যাবিটেটকে বাঁচানোর কোনো মানে কিছুই আমি দেখি না। বিভিন্ন রকমভাবে হ্যাবিটেট নষ্ট হচ্ছে, সে আমাদের জন্য রাস্তা তৈরি করার জন্য হোক বা রেলপথ তৈরি করার জন্য হোক বা কোনো ফ্যাক্টরি তৈরি করার জন্য হোক, জঙ্গল নষ্ট হচ্ছে। তো আমার যেটা এবারের মেসেজ যে হ্যাবিটেটকে বাঁচাতে হবে। হ্যাবিটেটকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে ওয়াইল্ড লাইফকে নিয়ে আলাদা করে আমাদের চিন্তা করার দরকার পড়বে না, কারণ ওয়াইল্ড লাইফ জানে, বিভিন্ন ওয়াইল্ড স্পিসিস যেগুলো আছে তারা জানে তাদের নিজেদের কীভাবে বেঁচে থাকতে হয় জঙ্গলে। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। শিলিগুড়ির ঘোষপুকুর থেকে বিপুল পরিমাণ কোটি টাকার চোরাই সুপারি সহ গ্রেপ্তার 4 ব্যক্তি। ধৃতদের নাম কোনা নাগরাজু, ভি রামবাবু, মঞ্জুর আলম, তারিকুল হক। জানা গিয়েছে ইন্দো মায়ানমার দিক দিয়ে শিলিগুড়ি হয়ে এই সুপারিগুলি কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্র রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ঘোষপুকুর থেকে ট্রাক দুটিকে আটক করেন। একটি ট্রাক থেকে প্রায় 16,000 কেজি সুপারি উদ্ধার করা হয় এবং অপর ট্রাক থেকে প্রায় 22,000 কেজি চোরাই সুপারি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য 1,07,00,000 টাকা। ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। 39,156 গ্রাম গতকাল 4 জন অ্যারেস্ট হয় ঘোষপুকুর বাইপাস রোডে। একটা বেটেলেন নাট নিয়ে আসলো, যেটা হচ্ছে আমরা সুপারি বলি। মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। মায়ানমার ইন্ডো বর্ডার ক্রস করে মিজোরামে ঢুকে, মিজোরাম থেকে দুটো ট্রাক ছিল, একটা যাচ্ছে নবদ্বীপে, একটা হুগলিতে। 4 জন অ্যারেস্ট হয়। 2 জনের বাড়ি অন্ধ্রপ্রদেশে, একজনের বাড়ি মালদা, একজনের বাড়ি মুর্শিদাবাদ। আজকে কোর্টে এদের প্রোডাকশন করা হয়। ডিআরআই ধরে, আমাদের ডিআরআই ডাইরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্স অফিসাররা। সুপারি বাজার দর কত? টোটাল তো এখন লেখা আছে 29,156। আচ্ছা, বাজার দর আনুমানিক কত টাকা? আনুমানিক 1,07,67,000। এনজিপি থানার অন্তর্গত এনজিপি স্টেশন চত্বর, গেট বাজার সহ সমস্ত এলাকায় মদ বিক্রি বন্ধ হলেও এনজিপি থানার একদম গা ঘেঁষে একটি হোটেলে চলছে রমরমিয়ে অবৈধ মদের কারবার। বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযান চালিয়ে এনজিপি থানার পুলিশ এনজিপি থানার অন্তর্গত এলাকাগুলিতে মদ বিক্রি লোক দেখানোর নামে অভিযান চালালেও শুধুমাত্র নিজেদের কার্যসিদ্ধির জন্য জিয়ে রাখা হয়েছিল ওই হোটেলের মদ ব্যবসাকে।
জানা গেছে ওই হোটেল থেকেই নাকি এনজিপি থানার কয়েদিদের জন্য খাবার আসে, তার পরিবর্তে হয়তো এই ছাড়। অনুমোদন না নিয়ে বন দপ্তরের জমিতে ভবন নির্মাণ শুরু করায় থমকে গেল কোটি টাকার প্রকল্প। রাজগঞ্জের ভ্রামৃদেবী মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের জন্য প্রতীক্ষালয় তৈরির কাজ শুরু করেছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু বন দপ্তরের ছাড়পত্র না নেওয়ায় কাজ আটকে গিয়েছে বন দপ্তর। এই ঘটনায় পুণ্যার্থীদের জন্য এই প্রতীক্ষালয় কবে শুরু হবে তা আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বোদাগঞ্জে বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে ভ্রামৃদেবী মন্দির এলাকায় প্রচলিত আছে সতীর 51 পীঠের এক পীঠ এই ভ্রামৃদেবী মন্দির। সেই বিশ্বাসে প্রচুর ধর্মপ্রাণ মানুষ আসেন পুজো দিতে এবং পর্যটকরা আসেন মন্দির দর্শনে। মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট। সর্বক্ষণের জন্য পূজারী ছাড়াও গঠন করা হয়েছে মন্দির কমিটি। প্রতিদিন ধর্মপ্রাণ মানুষ এই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পুণ্যার্থী বা পর্যটকদের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা বা প্রতীক্ষালয় না থাকায় মন্দির কমিটি কয়েক বছর থেকে দাবি জানিয়ে আসছে। এই মন্দিরকে ধর্মীয় পর্যটনে যুক্ত করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের পর্যটন দপ্তর। কয়েক মাস আগে মন্দির চত্বরে 5 কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ শুরু করে জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু নেওয়া হয়নি বন দপ্তরের ছাড়পত্র। তাই বন দপ্তরের পক্ষ থেকে কাজ আটকে দেওয়া হয়েছে। বেলাকোপার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, বন দপ্তরের জমিতে কোনো স্থায়ী কাঠামো বা ভবন নির্মাণ করতে হলে কেন্দ্রীয় বন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। এছাড়া পরিবেশ দপ্তরের ছাড়পত্র প্রয়োজন, কিন্তু এই অনুমোদন না নেওয়ায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে এসডিডির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, কোটি টাকা ব্যয়ে ভ্রামৃদেবী মন্দির চত্বরে পুণ্যার্থীদের জন্য ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছিল, কিন্তু বন দপ্তরের নোটিশ পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। বন দপ্তরের ছাড়পত্র নিয়ে পুনরায় কাজ শুরু করা হবে। যাত্রী আবাসনটা হচ্ছে তো এটা 6 মাস আগে থেকে এটা আমরা শুরু করছি, কিন্তু কোনো কারণবশত আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে জানি না কতটুকু কী বিষয় হয়ে আছে, যার জন্য এই মাস দেরি হচ্ছে, কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি এসডিডির কাছে যাতে শুরু হয়, কারণ বিশেষ করে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়, যাতে এই যাত্রী আবাসন খুব তাড়াতাড়ি শুরু হলেই আমরা সেটাকে আমরা ব্যবহার করতে পারবো, সেটাই আমরা চাচ্ছি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশের অভিযান, গ্রেপ্তার 7। এনজিপি স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলার অপরাধে তাদের গ্রেপ্তার করল পুলিশ। এনজিপি থানার পুলিশের কাছে রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে এনজিপি স্টেশন সংলগ্ন নেতাজি মার্কেট এলাকাতে বসেছে জুয়ার আসর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজিপি থানার পুলিশ কর্মীরা। এনজিপি থানার পুলিশের হাতে ধরা পড়ে 7 দুষ্কৃতী। ধৃতদের নাম রতন সিং, পলাশ সরকার, কার্তিক রায়, পিন্টু চক্রবর্তী, বিশ্বজিৎ পোদ্দার, রাজকুমার মুথিয়া ও স্বপন সরকার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়া খেলার সামগ্রী ও অর্থ। এনজিপি থানার পুলিশ ধৃত 7 দুষ্কৃতীকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায়। বেশ কিছুদিন যাবৎ এনজিপি থানার পুলিশের কাছে খবর আসছিল এনজিপি স্টেশন পার্শ্ববর্তী এলাকায় অবাধে চলছে জুয়া। অবশেষে মিলল সাফল্য। সোমবার দুপুরে ফুলবাড়ির চুনাভাটির একটি গ্যারেজে কাজ করছিল এক যুবক। সেই সময় হঠাৎই একটি ট্রাক পেছাতে গিয়ে ওই যুবকের গায়ের ওপর উঠে পড়ে। যুবকের চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এরপরই উত্তেজিত জনতা ট্রাকটিকে ঢিল মেরে ভাঙচুর চালানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে গাড়ির চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে এলাকার পরিস্থিতি শান্ত হয়। গাড়ি ভাঙিস না, গাড়ি ভাঙিস না, গাড়ি ভাঙিস না।